তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে পর্ষদের টেস্ট পেপারটা সলভ করছিলাম সেখানে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া সাবজেক্ট ম্যাথামেটিক্স এই যে পেজটা আমরা করছিলাম, আগের ভিডিওতে আমরা 1, 2, 3 অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4-এর যে অঙ্কগুলো আছে 2 নম্বরের সেগুলো আমরা আজকে সলভ করব। তা 4-এর 1-এর অঙ্কটা কী বলেছে দেখো, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা হয় P। 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে কি বলেছে দেখো, এটা যদি বর্তমান সময় হয় তাহলে 5 বছর কি বলে দিয়েছে, 5 বছর পর জনসংখ্যা, 5 বছর পর জনসংখ্যা এখানে আসছে। তাহলে এখান থেকে 5 বছর পূর্বে মানে বর্তমান জনসংখ্যাতে আমরা ফেরত আসছি। তাহলে এটা আমরা কি লিখব, যারে ধরি 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, জনসংখ্যা ছিল x জন। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে দেখো, প্রশ্নানুসারে x মানে এখানটা 5 বছর পরে মানে 5 বছর আগে মানে এখানে, তাহলে x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5 সমান কত দেওয়া আছে p। তাহলে বা x সমান তাহলে কত হলো p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5 সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -5। তাহলে এবার উত্তরটা আমাদের কি লিখব, যে অতএব 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -5 এত। তাহলে 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল এত জন। আচ্ছা, এবার আর এর মান যত পার্সেন্ট দেবে সেইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের কি বলেছে দেখো, 2 নম্বরটা, সন্দীপ এবং কেশব একটি যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন এবং বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা এবং 900 টাকা। বছরে উভয়ের মোট লাভ যদি 1500 টাকা হয় তাহলে সন্দীপের মূলধন কত ছিল। তাহলে এখানে কেশবের মূলধন কত দেওয়া আছে 2 নম্বর অঙ্কটা। তাহলে কেশবের মূলধন সমান 6,000 টাকা। কেশবের লাভ সমান 900 টাকা। তাহলে এবার মোট লাভ কত দেওয়া আছে 1500 টাকা। তাহলে মোট লাভ সমান হচ্ছে 1500 টাকা। তাহলে সন্দীপের লাভ কত, অতএব সন্দীপের লাভ সন্দীপের লাভ 1500 মাইনাস 900 টাকা সমান হচ্ছে 600 টাকা। তাহলে অতএব কেশব ও সন্দীপের লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত, লভ্যাংশের অনুপাত সমান, আগে কে আছে, আগে সন্দীপ আছে। তাহলে সন্দীপের কত হয়েছে 600 লাভ আর এর হচ্ছে 900, তাহলে সমান কত হচ্ছে 6:9, তাহলে 2:3। তাহলে অতএব কেশব ও সন্দীপের মূলধনের অনুপাত, কারণ লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হয়, তাহলে মূলধনের অনুপাত সমান হচ্ছে 2:3। এবার ধরি কেশবের মূলধন
কেশব ও সন্দীপের কার দেওয়া আছে 600 টাকা দেওয়া আছে, তাহলে সন্দীপের লাভ হচ্ছে 600 টাকা এখানে দেওয়া আছে, তাহলে এটা সন্দীপ ও কেশব হবে। কেশবের মূলধন 6000 টাকা, কেশবের লাভ, তাহলে এটা উল্টো হয়ে গেছে, তাহলে এটা করে দাও 900:600, তাহলে এটা হচ্ছে 9:6, তার মানে 3:2, তাহলে কেশব এটাও 3:2 হয়ে গেল। তাহলে কেশবের মূলধন হচ্ছে 3x টাকা এবং সন্দীপের মূলধন 2x টাকা, সন্দীপের মূলধন হচ্ছে 2x টাকা। তাহলে 3x সমান তাহলে কত আছে, 3x কেশবের মূলধন দেওয়া আছে কত 6000 টাকা, তাহলে 3x সমান হচ্ছে 6000, তাহলে x সমান তাহলে কত হচ্ছে 6000/3 সমান হচ্ছে 2000। তাহলে অতএব এবার সন্দীপের মূলধন কত 2x টাকা, তাহলে অতএব সন্দীপের মূলধন সমান হচ্ছে 2 × 2000 টাকা, সমান হয়ে গেল 4000 টাকা। তাহলে আমাদের সন্দীপের মূলধনটা বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা আমাদের বলেছে যে x² - x সমান 2x - 1 × k দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা আগে কি আছে লিখে নিই, x² - x সমান হচ্ছে 2x - 1 × k। আচ্ছা, তারপরে আমরা বা দিয়ে x² - x আর এটাকে গুণ করে দিই 2xk - k বা x² - 2xk - x প্লাস k সমান হচ্ছে 0। এই দুটোকে এই পাশে নিয়ে এসেছি, বা x² মাইনাস এটা হচ্ছে 2k + 1 × x প্লাস k ইকুয়াল হচ্ছে 0। এবার আমাদের নিয়মে কি যে যদি আমরা আলফা আর বিটা সমীকরণ বীজ হয়, তাহলে আমরা জানি x² - α + β × x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ x² - বীজদ্বয়ের যোগফল × x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমাদের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের দেওয়া থাকলে তার যে সমীকরণ নির্ণয় করার সূত্র সেটা x² - বীজদ্বয়ের যোগফল × x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার আমাদের কি দেওয়া আছে দেখো, বীজদ্বয়ের সমষ্টি শূন্য দেওয়া আছে, তাহলে কি লেখা আছে আমাদের প্রশ্নানুসারে বীজদ্বয়ের সমষ্টি, তার মানে কত হচ্ছে 2x 2k + 1 সমান হচ্ছে 0, তাহলে 2k সমান হচ্ছে -1 বা k সমান হয়ে গেল -1/2। তাহলে এবার কি দিয়েছে যে k এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে অতএব k এর নির্ণীয় মান সমান হচ্ছে -1/2। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে আমি ধরে নিলাম যে নির্ণেয় সংখ্যাটি ধরি নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে x। এবার আমাদের কি করতে বলেছে দেখো, 4:7 অনুপাতের, তাহলে 4 এটা হচ্ছে তোমার পূর্বপদ আর 7 হচ্ছে উত্তরপদ, তাহলে পূর্বপদের সঙ্গে যোগ তার মানে 4 + x আর উত্তরপদ থেকে বিয়োগ তার মানে 7 - x সমান কি বলে দিয়েছে যে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত কত হবে, 5 × 2 = 10 / 3 × 4 = 12। আচ্ছা, তা যৌগিক অনুপাত কীরকম হয় যে 2:3 ও 5:4 এর
এর যৌগিক অনুপাত সমান কত হবে 2 × 5 মানে পূর্ব পদগুলি যোগফল = 3 × 4 মানে উত্তর পদগুলি, তাহলে 10:12 সমান কত হচ্ছে 5:6। তাহলে পরের লাইনে আমরা কি করব 4 + x / 7 - x সমান হচ্ছে 5/6। এবার যে দিকটা প্লাস আছে সেই দিকটা গুণটা আগে করব, তাহলে 4 × 6 = 24 + 6x সমান হচ্ছে 5 × 7 = 35 - 5x, বা 6x + 5x সমান কত আসছে 35 - 24, বা 11x সমান হচ্ছে 11, বা x সমান তাহলে কত হচ্ছে 11/11 সমান হচ্ছে 1। তাহলে এবার আমাদের উত্তর কি, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 1। আচ্ছা, তারপরে 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, AB ও CD দুটি সমান্তরাল জ্যা, তাহলে এটা একটা বৃত্ত, তার দুটো সমান্তরাল জ্যা, এই একটা আর এই একটা, তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য কত দেওয়া আছে 16 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা 16 সেন্টিমিটার আর এটাও 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা যদি কেন্দ্র হয় তার মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে আমাকে এটা বের করতে হবে। আচ্ছা, আরেকটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে দুটি সমান দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা কেন্দ্র দূর থেকে সমুদ্রবর্তী। এবার সমান্তরাল যেহেতু বলেছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা দুটি সমান, মানে এই দুটো যোগ করে দিলেই আমাদের সমান্তরাল জ্যা দুটোর মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। এবার এটা কেন্দ্র ও যদি নাম দিই, এটা যদি AB নাম দিই, এটা যদি D হয়, তাহলে ত্রিভুজ OAD, এখানে ও থেকে আমরা ABর উপরে OD লম্ব অঙ্কন করেছি, তাহলে আমরা জানি যে D ABকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পুরোটা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ OAD এর OD স্কোয়ার মানে এটা হচ্ছে তোমার লম্ব স্কোয়ার আর এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে OA স্কোয়ার আর এটা হচ্ছে AD স্কোয়ার। তাহলে OA মানে কত হচ্ছে 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 8 স্কোয়ার, তাহলে কত হলো 100 - 64 সমান এলো 36। তাহলে অতএব OD সমান তাহলে কত হলো √36, তার মানে এলো 6। তাহলে এটাও যদি 6 হয় আর এই দুটো যেহেতু সমান্তরাল জ্যা, তাহলে দূরত্বটা কেন্দ্র থেকে এর যা দূরত্ব হবে এখান থেকে একই দূরত্ব হবে, তাহলে এটাও যদি আমরা একই রকমভাবেই করি তাহলে এটা হচ্ছে 10, এটা 8, এটা হচ্ছে 6, তাহলে 6 আর 6 12 সেন্টিমিটার। তাহলে অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে 6 × 2 সমান হচ্ছে 12 সেমি, 12 সেন্টিমিটার দূরত্ব হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, আচ্ছা তারপরে 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 6 নম্বর অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে একটা বৃত্ত অঙ্কন করো, ও কেন্দ্রীয় বৃত্তের OQ এবং OR এর মধ্যবর্তী কোণ, তাহলে OQ আর OR, তাহলে এটা হচ্ছে O, এটা হচ্ছে Q আর এটা হচ্ছে OR, তাহলে OQ এবং OR এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, মানে এটা হচ্ছে 150 ডিগ্রি। কিউ আর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, তাহলে মানে এখান থেকে আমাদের একটা স্পর্শক অঙ্কন করতে হবে, এটা আমাদের একটা স্পর্শক। আর কি বলেছে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিউপিওর মান কত, কিউপিও কিউপিও এই কোণটা আমাদের মানটা বের করতে দিয়েছে। আচ্ছা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ হলো কি ব্যাসার্ধ,
আর পি কিউ হলো স্পর্শক, তাহলে স্পর্শবিন্দুগামী, এটা হচ্ছে স্পর্শক কিউ বিন্দুগামী, তাহলে ও কিউ আর পি কিউ এটা পরস্পর লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর কি বলেছে, যে বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা সমান আর কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তার মানে এটা আর এটা হচ্ছে সমান, তার মানে এটাও 75 ডিগ্রি আর এটাও 75 ডিগ্রি, যেহেতু পুরোটা দেওয়া আছে কত 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 75 আর এটা 90, তাহলে 165, তাহলে 180 থেকে যদি 165 বাদ দিয়ে দিই, তাহলে 5 আর কয় 10, 5 10, 7 আর কয় 8, 1 8, 15 ডিগ্রি হলে এবার আমাদের কি বের করতে দিয়েছে, কিউপিও। তাহলে আমরা কি লিখব, এটা যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অতএব ও কিউ লম্ব হচ্ছে পি কিউ, তাহলে আমাদের ও কিউ পি, অতএব ও কিউ পি এটা সমান হয়ে গেল 90 ডিগ্রি। আবার পি বিন্দু থেকে পি কিউ ও পি আর স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান এবং ও কেন্দ্রে কিউ ও পি ও আর ও পি দুটি সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কিউ ও আর এটা পুরোটা দেওয়া আছে কত 150 ডিগ্রি, তাহলে কিউ ও আর কিউ ও পি সমান আমাদের দেওয়া হবে কত 150 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কিউ পি ও সমান কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি সমান হবে 15 ডিগ্রি। যদি কিউ পি আর বের করতে দিত, যদি কিউ পি আর কোণ বের করতে দিত, তাহলে 2 গণিত 15 ডিগ্রি সমান 30 ডিগ্রি হতো। আবার এই অঙ্কটা এরকমভাবেও করা যেত, কিউ পি আর যদি বের করতে দিত, এটা 90 এটা 90 এটা 150, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু আমাকে বের করতে দিয়েছে কিউপিও, তাহলে কিউপিও যদি বের করতে দেয় তাহলে সেটা হবে 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা তোমরা দেখে নেবে। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছি একটি আয়তক্ষেত্রে কোঅর্ডিনেট দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটি আয়তক্ষেত্রের কোঅর্ডিনেট দৈর্ঘ্য সমান √x² প্লাস y²। আর কি দেওয়া আছে, প্রস্থ, এবং প্রস্থ সমান দেওয়া আছে কত y। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত হবে, দৈর্ঘ্য সমান হবে x, যেহেতু আয়তক্ষেত্রে কোঅর্ডিনেট দৈর্ঘ্য √দৈর্ঘ্য² প্লাস প্রস্থ², তাহলে প্রস্থ যদি y দেওয়া থাকে তাহলে অবশ্যই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x হবে। একক দেবে এগুলো সব, এটা হচ্ছে একক, এটাও একক, এটা হচ্ছে একক। এবার আমাদের কি বের করতে হচ্ছে, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত, তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে x ইন্টু ওয়াই, এত বর্গ একক। যে এই অঙ্কটা যদি তোমরা দৈর্ঘ্য একেবারে না বের করতে পারো, তাহলে দৈর্ঘ্য ধরে নেবে a, তাহলে অতএব আয়তক্ষেত্রের কোঅর্ডিনেট দৈর্ঘ্য √দৈর্ঘ্য² প্লাস প্রস্থ² মানে √a² প্লাস y² দিয়ে এটার সঙ্গে সমান করে দেবে, তাহলে ওখান থেকে a সমান x বেরিয়ে যাবে। আচ্ছা, আর এটা যদি মুখোমুখি করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা সমান দৈর্ঘ্য² প্লাস প্রস্থ², প্রস্থ আমাদের যেহেতু y দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য সমান হয়ে যাবে x। আচ্ছা,
তাহলে এই 7 নম্বরটা হয়ে গেল। এবার 8 নম্বরটা কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার, বৃত্তটির 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে 7 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেছে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে তাহলে, 8 নম্বর অঙ্কটা তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান তাহলে কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 28 সেন্টিমিটার, আর বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ এত সেন্টিমিটার বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে 5.5 সেন্টিমিটার। আর কি লিখবো আমরা, ধরি বৃত্তটির 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, সমান হচ্ছে থিটা, বৃত্তীয় মান হচ্ছে থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা যে এস ইকুয়াল টু আর থিটা হয়, তাহলে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। এস কত আছে আমাদের 5.5, আর আর এর মান হচ্ছে 28। তাহলে সেমি কেটে গেল, মানে সেন্টিমিটার আর দেওয়ার দরকার হলো না। তাহলে এখান থেকে আমরা সমান দিয়ে কি করতে পারবো, 55/280 সমান 5, 11, 55, আর এটা হবে কত 5 5 25, 5 6 30। তাহলে এটা সমান কত হচ্ছে 11/56, তাহলে 11 × 2 মানে 22 আনতে চাইছি ওপরে, আর এটা আসছে আমাদের 56 112, তার মানে হচ্ছে 7 × 16। তাহলে এটা কত 22/7 × 16 সমান কত আছে 22/7 মানে হচ্ছে পাই, তার মানে π/16। তাহলে এটা আমাদের উত্তরটা কি হয়ে গেল, তাহলে অতএব দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান π/16। তাহলে অতএব কেন্দ্রীয় কোণটির মান, বৃত্তীয় মান সমান π/16। আচ্ছা, তারপরে 9 অঙ্কটা কি বলেছে দেখো, tan 50 ডিগ্রি সমান দেওয়া আছে p/q। tan 50 ডিগ্রি সমান দেওয়া আছে p/q। আমাকে বের করতে বলেছে cos 40 ডিগ্রির মান, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো tan 50 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে tan 50 মানে কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মানে 50-এর জায়গায় 90 - 40 লিখলাম। তাহলে হয়ে গেল কি আমাদের cot 40 ডিগ্রি সমান হচ্ছে p/q। আচ্ছা, এবার কটের সঙ্গে আমাদের কার সম্পর্ক আছে, কোসেকের সম্পর্ক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আরেকটা জিনিস আমরা একেবারে এখান থেকে করতে পারি, যে cos 40 ডিগ্রি সমান sec। আচ্ছা দেখো, কটের সঙ্গে তাহলে কোসেকের সম্পর্ক আছে, তাহলে কোসেক 40 ডিগ্রি সমান হচ্ছে √1 + cot স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে √1 + p²/q², তাহলে সমান হয়ে গেল কত, √q² + p² /q² সমান কত হলো
রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ। এবার কোসেক 40 এটা বেরোলো, এখান থেকে আমরা সাইন 40 উল্টে দেবো, তাহলে সাইন 40-এর মানটা কত পেলাম, কিউ বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা পেলাম সাইন 40-এর মানটা। তাহলে কস 40-এর মানটা কত হবে, এখান থেকে আমরা কস 40-এর মানটা হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি সমান রুট অফ 1 মাইনাস সাইন 40-এর মান কত হবে, এটা স্কোয়ার করে দাও, তাহলে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে হয়ে গেল কি পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কস 40 ডিগ্রির মানটা হয়ে গেল এটা। আচ্ছা, এছাড়া তোমরা আর এক রকমভাবেও করতে পারো, ছবি এঁকে, হ্যাঁ ছবি এঁকে পি কিউ দেখে আমাদের বের করেও এটা করতে পারো, এইভাবেও অঙ্কটা করতে পারো। এখান থেকে তোমরা একটা ছবি এঁকে নিলে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটার নাম দিয়ে দিলে এ বি, এটা হচ্ছে সি, আর এটা কি দেওয়া আছে আমাদের যে 50 ডিগ্রি, মানে এটা ধরো এটা 50 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এখান থেকে আমাদের ট্যান 50 বলেছে, তাহলে এইটা 50-এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা পি কে ধরে নেবে, আর এটা হচ্ছে কিউ কে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে, এটা বেরিয়ে যাবে। এবার আমাদের কস 40 বের করতে দিয়েছে, তাহলে কস 40 মানে কি আছে, এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে পি কে বাই এইটা হয়ে যাবে, তাহলে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই পদ্ধতিও করতে পারো, কিন্তু তোমাদের এই কেটা যদি না লেখো তাহলে নম্বর কেটে নেবে, তারপরে নম্বর নাম এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা ভূমি এটা অতিভুজ, আবার এই কোণের এইটা লম্ব এটা ভূমি, যদি কোনো রকম গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। সেই জন্য আমি চেষ্টা করি যে সবসময় সূত্র ধরে করলে তোমাদের এই ভুল ত্রুটি থেকে অ্যাভয়েড করতে পারবে, আর এটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে এই মেথডেও করতে পারো। আচ্ছা, 9 নম্বরের অঙ্কটা হয়ে গেল, এবার আসছি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সমান ব্যাস আর সমান উচ্চতা। আচ্ছা দেখো, লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের ব্যাসার্ধ আর ধরি, আর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে যেটা আমাদের উচ্চতা বলতে গেল, গোলকের উচ্চতা মানে কি 2r, তাহলে এটাও হবে 2r আর এটাও হচ্ছে 2r। তাহলে যেহেতু আমাদের কি বলেছে যে গোলক, শঙ্কু এবং চোঙেরই তিনটেরই উচ্চতা, তাহলে এখানে উচ্চতা বলতে গেলে এটা ব্যাসের যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে উচ্চতা। আচ্ছা, আমি যদি অর্ধগোলক বলতো তাহলে শুধু আর হতো। আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখব, যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার এইচ। এইচ মানে কত আছে, গোলকের যেটা ব্যাস আছে তার মানে 2r, তাহলে এটা হচ্ছে 2r এত ঘন একক, তাহলে কি হলো 2 পাই আর কিউ এত ঘন একক, পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙ, তারপরে এটা কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর আয়তন সমান হচ্ছে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 2r এত ঘন একক, তাহলে সমান কত হচ্ছে 2/3 পাই আর কিউ ঘন একক। আর নিরেট গোলকের আয়তন, এটা আমার যেটুকু মনে হচ্ছে বইয়ে তোমাদের সম্ভবত অর্ধগোলক ছিল মনে হচ্ছে, তো এখানে গোলক যেহেতু দেওয়া আছে তাহলে আমি গোলক ধরেই অঙ্কটা করছি, কিন্তু যদি অর্ধগোলক থাকতো তাহলে অ্যান্সার আলাদা হতো। নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ এত ঘন একক, তাহলে অতএব আয়তনের আয়তনের অনুপাত সমান কত হবে, কোনটা আগে দেওয়া আছে, লম্ববৃত্তাকার চোঙ আগে দেওয়া আছে, তাহলে 2 পাই আর কিউ ইস টু হচ্ছে 2/3 পাই আর কিউ ইস টু হচ্ছে 4/3 পাই আর কিউ, পাই আর কিউ চলে গেল, তাহলে 2 ইস টু 2/3 ইস টু 4/3, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 ইস টু 1/3 আর 2/3, তাহলে 3 ইস টু 1 ইস টু 2। এটা যদি অর্ধগোলক দিত তাহলে অ্যান্সারটা হয়ে যেত, আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধটা আমাদের হাইটটা তখন আর হয়ে যেত, তাহলে অ্যান্সারটা তখন অন্যরকম হতো। তাহলে 3:1:2 এটা আয়তনের অনুপাত বেরিয়ে গেল। তারপরে 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো,
আচ্ছা 11 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে যে 22 সেমি আর 8 সেমি মাপের একটি আয়তকার কাগজকে দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, চোঙটির আয়তন কত? তাহলে একটা আয়তকার কাগজ আছে, এটা হচ্ছে তোমার আয়তকার কাগজ, এটা হচ্ছে তোমার 22 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। তাহলে কাগজটা কি করেছে যে দৈর্ঘ্য বরাবর রোল করেছে, মানে এই বরাবর তোমার রোল করেছে, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা বই আছে, এই বইটাকে যদি আমরা এইভাবে, এটা হচ্ছে ধরো এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাহলে এইভাবে আমাদের কিভাবে রোল করেছে যে প্রস্থ এইভাবে যদি আমাদের রোল করা হয়, তাহলে আমাদের এইভাবে যদি রোল করা হয় তাহলে দৈর্ঘ্যটা আমাদের, তাহলে এইভাবে দৈর্ঘ্য বরাবর যেহেতু এটাকে করে দিয়েছে, তখন সেক্ষেত্রে উচ্চতা, চোঙের উচ্চতাটা হয়ে যাবে 8, আর এটা হচ্ছে 2 পাই আর এইচ, অর্থাৎ রোল যদি করা হয় এটা চোঙ তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা আমাদের চোঙ তৈরি হয়ে যাবে, তখন এর হাইটটা হয়ে যাচ্ছে এই হাইটটার সঙ্গে সমান, অর্থাৎ 8 সেমি। আর এর যা ক্ষেত্রফল হবে আমার এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, কার না পার্শ্বতলের, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে 22 সেমি বাই 8 সেমি আয়তকার কাগজ, তাহলে আয়তকার কাগজের ক্ষেত্রফল সমান 22 ইন্টু 8 বর্গ সেমি, সমান 8 22 সঙ্গে 176 বর্গ সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি, তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, বক্র 2 পাই আর এইচ, এইচ মানে কত আছে আমার, এইচ মানে হচ্ছে 8 সেন্টিমিটার, এত বর্গ সেমি। তাহলে আমরা কি করব, প্রশ্নানুসারে 2 পাই আর ইন্টু 8 সমান হচ্ছে 176, তাহলে বা দিয়ে আমরা কি করব, আর সমান কত আসছে 176 বাই 2 গণিত পাই গণিত 8, 8 দিয়ে আমরা কেটে দেবো, 8 22 আর 2 দিয়ে আমরা 11, তাহলে দাঁড়ালো কি 11 বাই পাই, এটা আমাদের আর এর মানটা বেরোলো। এবার আমাদের কি বের করতে বলেছে, দেখো আমাদের বের করতে বলেছে চোঙটির আয়তন নির্ণয় করতে বলেছে, তাহলে অতএব চোঙটির আয়তন সমান কি পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত আছে আমাদের 11 বাই পাই তার হোল স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার এইচ মানে কত 8, এত ঘন সেমি। তাহলে কত হচ্ছে পাই ইন্টু এটা হচ্ছে 11 ইন্টু 11, আর এটা পাই মানে হচ্ছে পাই ইন্টু 8, তাহলে একটা পাই আমি যদি রেখে দিই আর এই পায়ের মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি আসছে দেখো, পাই ইন্টু 11 আর এটা হচ্ছে 22 বাই 7 ইন্টু 22 বাই 7 ইন্টু হচ্ছে 8, এত ঘন সেমি। তাহলে এটা আসছে পাই ইন্টু এটা 7, 11 ইন্টু 11 ইন্টু 7 ইন্টু 7 বাই 22 ইন্টু 22 ইন্টু হচ্ছে 8, তাহলে 11 দিয়ে 22 আর 11 দিয়ে 22, 2 4 হচ্ছে 8, 2 2 4, 7 2 14, এই 7 7 49, 49 গুণে 98, তাহলে এত 98 পাই এত ঘন সেমি। আচ্ছা তোমরা এখান থেকে যদি অসুবিধা হয় তাহলে এখানে তোমরা পায়ের মানটা 22-এর 7 বসিয়ে নিয়েও করতে পারো, এখানে পায়ের মান 22-এর 7, 7টা উপরে চলে যাবে, তাহলে 7-এর 2 হয়ে যাবে, তাহলে 7-এর 2 ধরে তোমরা এখানে একেবারে করে নেবে, তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে চোঙটির আয়তন আমরা এটা পেয়ে গেলাম, এটা যদি 7-এর 2 বেরোতো তাহলে আমাদের এক চান্সই সহজই হয়ে যেত, এত পরিশ্রম করতে হতো না, তাহলে তোমরা ওটা করে নেবে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, যে কোনো পরিসংখ্যা বিভাজনের
সংখ্যাগুরু মান দেওয়া আছে 22, F1 দেওয়া আছে 22, F0 দেওয়া আছে 16, F2 দেওয়া আছে 13, H এর মান 5 হলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাগুরু মানের সূত্রটা আগে আমরা লিখব। তাহলে সংখ্যাগুরু মান সূত্রটা কি আছে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের পেয়ে যাব। তাহলে সংখ্যাগুরু মানটা কত দিয়েছে দেখো, সংখ্যাগুরু মানটা আমাদের দিয়েছে 22। তাহলে 22 সংখ্যাগুরু মান। F1 এলটা আগে বের করবো, এইচ তো দেওয়াই আছে। তাহলে এলটা যদি আমরা বের করি এইচ এর সঙ্গে যোগ করলে আমরা শ্রেণীটা পেয়ে যাব। তাহলে এলটা আমরা বের করবো। F1 এর মান কত দেওয়া আছে দেখো, F1 দেওয়া আছে 22 মাইনাস F0 কত দেওয়া আছে 16 বাই 2F1 2 ইন্টু 22 মাইনাস F0 মানে হচ্ছে 16 মাইনাস F2 মানে হচ্ছে 13 ইন্টু এইচ দেওয়া আছে কত 5। তাহলে এখান থেকে 22 সমান এল প্লাস এটা দেখো 16 আর 6 22 মানে 6 ইন্টু এটা হচ্ছে 5 বাই এটা কত আসছে দেখো 22 দুগুণে 44 মাইনাস 16 আর 13 হচ্ছে 29। তাহলে 22 সমান কত আসছে এল প্লাস 30 বাই 9 আর কয় 14 5 14 হাত থেকে 1 3 আর কয় 1 1 15। তাহলে 15 দিয়ে 30। তাহলে এল প্লাস 2 সমান হচ্ছে 22। তাহলে এল সমান কত হলো 20 মাইনাস 2 সমান 22 মাইনাস 2 সমান আসছে 20। তাহলে এলটা যদি 20 হয়, আমরা জানি লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস, তাহলে এই ক্ষেত্রে আমাদের মডাল ক্লাস, তাহলে এটা হচ্ছে 20 যদি হয়, আর এইচ কত দেওয়া আছে 5। তাহলে অতএব সংখ্যাগুরু এটা কি দিয়েছে দেখো, অ্যান্সারটা কি জানতে চেয়েছে, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি হলো কত, লোয়ার লিমিট তার সাথে 5 যোগ করলে 25, তাহলে 20 থেকে 25। তাহলে আমরা 4 অঙ্কগুলো সবগুলোই করলাম, একটু মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখবে, আশা করছি বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষায় তোমাদের এই ধরনেরই অঙ্ক থাকবে, সেই জন্য ভালো করে প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।